গত 2 দিন যাবৎ হাং ফাংইয়ান তার ছেলে লি জিন্দেকে দেখে নাই। এটা এত বড় করে বলার কি আছে? বড় করে বলার কারণ হচ্ছে তার কিছুদিন আগেই ওয়াইফ মারা গিয়েছেন এবং সে খুব একাকিত্বে ভোগেন এবং এজন্য সে মানে কিছুদিন পর পরই তার মার সাথে দেখা করতেন। তার দুটো বাচ্চা আছে, একজনের বয়স 13 বছর, আরেকজনের বয়স 9 বছর। 13 বছরের ছেলের নাম ইয়াং লি এবং 9 বছরের মেয়ের নাম লি ইয়াংগেন। এই ছোট বাচ্চাটা, 9 বছরের বাচ্চাটা তার দাদির কাছে খুবই আদরের একটা জিনিস ছিল। তো তার দাদি খুব টেনশনে পড়ে যায় যে কোনো কিছু না বলে হুট করে 2 দিন আসে নাই বা কোনো ধরনের কন্ট্যাক্ট নাই, এটা হইতে পারে না। সে ওই এলাকার লোকজনের কাছে খোঁজ খবর নেয়, বিকজ তার ছেলের সাথে তো কন্ট্যাক্ট করতে পারতেছে না। এলাকার লোকজনকে জিজ্ঞেস করে যে তার ছেলেকে দেখছে কিনা, তারা সবাই বলে যে না। তখন সে চিন্তা করে যে ঠিক আছে, পরের দিন তার ছেলের বাসায় চলে যাবে। ছেলের বাসায় যায়। ছেলের বাসার বাহির থেকে লক থাকে, একদম সুনসান নীরবতা। কিছুক্ষণ পরে সে একটু আর কি দরজা নক করে, বিকজ তার তার মনের মধ্যে কি যেন একটা হচ্ছিল। তার মনে হচ্ছিল যে আমার ছেলে আমাকে না বলে শহরের বাহিরে যাবে, এটা কখনোই সম্ভব না। সে যখন ঘর নক করলো, সাথে সাথে ওই পাশ থেকে সাউন্ড আসলো কিছু গরু। তার ছেলের কিছু গরু ছিল। তখন তার মাথায় ক্যাচ করে যে আমার ছেলে গরুগুলোকে ভিতরে রেখে তালা মেরে অ্যাটলিস্ট কোথাও উধাও হয়ে যাবে না 2 দিনের জন্য। সে শুধুমাত্র রাতেই তার গরুগুলোকে ভেতরে আনে আর সকালে আবার ছেড়ে দেয়। এই থটসটা নিয়ে তার কাছে একটা ডুপ্লিকেট চাবি ছিল, সেই চাবি দিয়ে সে মেইন গেটটা খুলে সে ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে যখন তাদের বেডরুমে ঢোকে, দুটো পাশাপাশি দুটো বেড ছিল, একটা একটু বড় আর একটা একটু ছোট। দেখে যে তারা তো সবাই ঘুমায় আছে। এন্ড দেন সে ডাকতে থাকে, কিন্তু তারা কোনো সাউন্ড দেয় না। একটু কাছে যখন যায় তখন সে খেয়াল করে তার ছেলে এবং তার 13 বছরের গ্র্যান্ডসন, তারা পুরা ফুল অফ ব্লাডের মধ্যে শুয়ে আছে। ছেলেটার একদম মাথা বরাবর একটা গোল গর্ত, সেম তার গ্র্যান্ডসনেরও। জাস্ট তার পাশেই তাকায় দেখে তার 9 বছরের গ্র্যান্ড ডটার, যাকে কিনা দেখে বোঝা যাচ্ছে তাকে অ্যাবিউজ করা হয়েছে। কপালেও একটা ছোট্ট একটা ছিদ্র। অ্যান্ড আরো একটা জিনিস হচ্ছে, তার গ্র্যান্ডসনের হাতে একটু কাদা ছিল। অ্যান্ড তাদের দুজনকে দেখে বোঝা যাচ্ছে যে তারা অনেক চেষ্টা করছে লাস্ট পর্যন্ত টু মেবি সেভ দেমসেলফ, কিন্তু পারে নাই। সাথে সাথে পুলিশকে ফোন দেয় এবং এই ভয়ঙ্কর ক্রাইম সিনটা দেখায়। অ্যান্ড সে পুলিশের কাছে জানতে চায় যে কেন এরকম হইলো, জাস্টিফিকেশন চায়। আর এই ইনসিডেন্টটা, দিস ইজ নট দ্য ফার্স্ট ইনসিডেন্ট। ইস্ট এবং সেন্ট্রাল চায়না সহ 4টা প্রভিন্সে তখন এই ধরনের মার্ডার কেস খুব ভয়ঙ্করভাবে চাড়া দিয়ে উঠছিল। ম্যাক্সিমাম জায়গায় ভিকটিমের কপালে একটা কিছু দিয়ে জোরে করে আঘাত করার একটা চিহ্ন থাকতো, এবং এই চিহ্নটা করা সম্ভব ছিল শুধুমাত্র যদি কিনা আপনাকে হ্যামার দিয়ে কেউ আঘাত করে, এবং ওই গর্তটা শুধুমাত্র হ্যামার দিয়ে করা পসিবল। এই জন্য ওই সময়ে একটা নাম খুব চলিত হয়ে যায়, আর নামটা হচ্ছে দ্য হ্যামারম্যান। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিশাদ ফ্রম দ্য ইজিনা গার্ল। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মাঝ রাতের গল্পের নতুন এপিসোডে। আজকে এই এপিসোডে আমরা এই চাইনার কুখ্যাত একজন সিরিয়াল কিলার দ্য হ্যামারম্যানের গল্প শুনবো। বাই দ্য ওয়ে, আপনি যদি আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন বা আমার এই ভিডিও যদি আপনার নিউজ ফিডে যেয়ে থাকে, আর আপনি যদি এই ধরনের ট্রু স্টোরি, সিরিয়াল কিলার, ডকুমেন্টারি এসব ব্যাপারে একটু সংবেদনশীল হয়ে থাকেন, আই উইল রিকোয়েস্ট ইউ টু স্কিপ দিস ভিডিও। আর আপনি যদি এই ধরনের কাহিনীগুলো পছন্দ করে থাকেন, জাস্ট ওয়াচ টিল দ্য এন্ড এন্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব ইট। And to my old subscriber, thank you very much for watching me again. So let's start our today's video. জাং জিংহাই, তার জন্ম 1968 সালে চার জিংয়াংয়ে। তার ফ্যামিলি একটু দারিদ্র সীমার ভেতরে ছিল বলতে পারেন, কারণ ছোটবেলা থেকেই সে অভাব অনটন এসব দেখেই বড় হয়েছে। কিন্তু তার প্যারেন্টস খুবই ভালো মানুষ ছিল, খুবই ট্রাই করতো তার সব ধরনের নিডস গুলো ফুলফিল করে দেওয়ার। তাদের এলাকায় ভালো স্কুল না থাকায় তার যে স্কুলে অ্যাডমিশন হয় সেটা তার বাসা থেকে বেশ দূরে।
যাতে তার পড়াশোনাটা একটু ইজি হয়, যাওয়া আসা ইজি হয়, এজন্য তাকে তার একটা রিলেটিভের বাসায় রাখা হয়। কিন্তু এই রিলেটিভের বাসায় এসে সে বুঝতে পারে দারিদ্রতা জিনিসটা কি। সে তার রিলেটিভের কাছ থেকে শুধু একটা জিনিসই পায়, সেটা হচ্ছে মাথার উপর ছাদ, তাছাড়া কিছুই না। যেমন তাকে ফ্যামিলির বাকি সদস্যদের সাথে বসে খেতে দেওয়া হতো না। অলসো তাকে একটা রান্নাঘর দেখায় দেওয়া হয়েছিল যে যদি তোমার কিছু খেতে মন চায় তাহলে রান্না করে খাবে, বাট কোনো ইনগ্রিডিয়েন্টস তাকে দেওয়া হয় নাই। স্কুলেও সে অনেক প্রবলেমের মুখোমুখি হয়। সব থেকে বড় যেটা সেটা হচ্ছে ওদের স্কুলগুলোতে ফুডের জন্য টিকিট সিস্টেম থাকে, বাট সে এতই পোর ছিল যে তার জন্য এই টিকিট ব্যবস্থা করা পসিবল ছিল না। সে বাকি দিনগুলো পড়াশোনা করলেও তার যখন উইকেন্ড থাকতো তখন ওই এলাকারই এক জায়গায় সে পশু পাখি, আমাদের আমাদের দেশে যেমন রাখাল বলে, ওদের দেশেও এই টাইপের আর কি কাজকর্ম করতো, বাট দিস ওয়াজ নট ইনাফ ওর জন্য ফর লিভিং। তো সে করতো কি, কিছু জংলি ফসলাদি ধরেন, মানে দোজ আর নট ইডেবল, এই টাইপের জিনিসপত্র নিয়ে সে রান্না বান্না করতো। সে একবার তার বাবার কাছে ঘুরতে যায় আর কি, তার বাবা মার কাছে, এন্ড সে তার বাবাকে এই কথা বলছিল যে আহ, আমি টিফিনের টিকিট জোগাড় করতে পারতেছি না। এই সব কিছু থেকে, এই পড়াশোনা, এই দারিদ্রতা, তার রিলেটিভস এর এই অত্যাচার, এই সব কিছুর জন্য সে একটা সময় এত বিরক্ত হয়ে যায়, মানে তার কাছে মনে হয় যে দিস ইজ ইট, এভাবে চলা সম্ভব না, এন্ড সে স্কুল থেকে পালায় যায়, মানে পড়াশোনা করবে না, সে পালায় যায়। মিনওয়াইল তার বাবা, আমি ওই যে বললাম না তার বাবা মা অনেক ভালো মানুষ ছিলেন, তার বাবা গম চাষ করে 2 বস্তা গম নিয়ে তার স্কুলের ক্যান্টিনে চলে যায় ওইটার সাথে ট্রেড করার জন্য, ক্যান্টিনের সাথে যে ফুড টিকিটের বদলে এই 2 বস্তা গম নেওয়ার জন্য। আর ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, ততক্ষণে অলরেডি সে স্কুল ছেড়ে চলে যায়। এবং স্কুল ছেড়ে সে কোথায় গেছে, কিভাবে আছে, এই ধরনের কোনো নিউজ তার বাবা বা তার মা কেউই জানতো না। বেশ কিছুদিন পরে তারা একটা চিঠি পায়, যেটা কিনা তার ছেলের চিঠি, এবং সে বলে আমি ভালো আছি, আমি একটা কনস্ট্রাকশন সাইটে জব পেয়ে গেছি অ্যাজ আ কুক, সো আমাকে নিয়ে টেনশন করো না। বাট দ্য ফ্যাক্ট ইজ, সে এখানে যে কুকিংসটা করতো এটার জন্য যে মানে পর্যাপ্ত অ্যামাউন্ট অফ টাকা, এটা সে পাইতো না। এবং সে এটার জন্য খুব স্যাডও হইতো যে পরিশ্রম করেও সে একটা পর্যাপ্ত পরিমাণে টাকা পাচ্ছে না যেটা দিয়ে কিনা তার লিভিং পসিবল। দেন ওইখান থেকে সে আর একটা জবে সুইচ করে, ওখান থেকে আর একটা জবে সুইচ করে, এরকম করে তার জব সুইচ অনেক হয়, এবং সব জায়গায় একটাই প্রবলেম থাকে, তাকে যেই টাকাটা দেওয়া উচিত সেই টাকাটা অ্যাকচুয়ালি সে কোথাও থেকে পাচ্ছিল না। ফাইনালি সে একটা রেস্টুরেন্টে জব করতো, এবং সেই রেস্টুরেন্টও প্রায় 9 9 মাসের মতো তাকে স্যালারি দেয় নাই। তো সে একদিন ডিসিশন নেয় যে সে যেহেতু কিচেনে কাজ করতো, ওইখান থেকে একটা পাতিল চুরি করে, অ্যান্ড সে ওই পাতিলটা নিয়ে যেই মার্কেট আছে সেখানে যায় পাতিলটা সেল করার জন্য। এখন সে যখন পাতিলটা সেল করে তখন দেখে যে সে এই 24 ঘন্টা কাজ করে যে টাকাটা পাইতো, পাতিলটা চুরি করে তো সে আরো বেশি টাকা পাইছে। দ্যাটস দ্য পয়েন্ট যখন তার ব্রেনে হিট করছে যে দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। কিছু গল্পে বলে না যে কখনো কখনো এমনও হয় যে ইউ ডোন্ট বর্ন অ্যাজ আ কিলার, সোসাইটি মেড ইউ টু ডু সো। সো এই ঘটনাটা অনেকটা এরকম। ছেলেটার যখন মাথায় আসে যে এতদিন এত পরিশ্রম করেও আমি যে পর্যাপ্ত পরিমাণে টাকাটা জোগাড় করতে পারতেছিলাম না, এখন জাস্ট একটা পট নিয়ে এসে জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে আমি ভালো পরিমাণে টাকা কামাইলাম, তো দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে, সো লেটস ডু দিস। এখান থেকে শুরু হয়ে যায় তার চুরির জার্নি। বাট 1988 সালে এই পিক পকেটিং করতে যেয়ে সে ধরা খায়, এবং চায়নাতে ল খুব স্ট্রিক্ট, এবং এই চুরির জন্য তাকে 2 বছরের জন্য জেলে দেওয়া হয় এবং তাকে লেবার ক্যাম্পে রাখা হয়। 2 বছর পরে সে আবার বাহিরে আসে এবং এসে ওই সেম কাজই করতে থাকে, বাট এইখানে তার একটা মেয়েকে খুব পছন্দ হয়, এবং তার ডিসিশন নেয় যে তারা খুব সুন বিয়ে করবে। 1991-এ সে আবারও চুরির জন্য জেলে যায়, এবং ওখানেও তার 1 বছর লেবার ক্যাম্পে থাকা লাগে। ওই টাইমে সে সামহাও তার গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করে, এবং সে তাকে জিজ্ঞেস করে এবং তাকে বলে যে তুমি আমার জন্য 1টা বছর ওয়েট করো, আমি বাইরে, আমরা আর কি, ও বাইরে এসেই দে উইল গেট ম্যারিড, এই টাইপের একটা প্রমিস করে। বাট 1 বছর পরে যখন সে বাহিরে আসে তখন ওই দিনই দেখে যে আসলে তার যেই প্রেমিকা ছিল
তার বিয়ে হয়ে যাচ্ছে, অ্যান্ড হি ইজ নট দ্য গ্রুম। এখান থেকে শুরু হয় তার একটু ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরিজ। সে ওখান থেকে চলে যায়, ওই সিটিটা থেকেই চলে যায়, অনেক লজ্জায় চলে যায়, এবং এরপরে তার শুরু হয়ে যায় মেয়ে মানুষের প্রতি বিতৃষ্ণা, অর বলতে পারেন ঘৃণা, মেয়ে মানুষকে একটা অবজেক্ট হিসাবে দেখা। 1996-এ সে একজন মহিলাকে একটা নিরিবিলি জায়গায় দেখে তাকে অ্যাবিউজ করার ট্রাই করে, বাট সেই মহিলার কপাল অনেক ভালো ছিল যে সে কোনো রকমে ওখান থেকে পালায় আসতে পারে এবং তাকে আবার পুলিশে ধরে। আর এই কেসে তাকে 5 বছরের জন্য জেলে রাখা হয়। ফাইনালি 2000 সালে সে জেল থেকে ছাড়া পায়, 30 সেপ্টেম্বর সাল 2000। 70 বছরের একটা দম্পতি তাদের ঘরে সে যায় এবং হ্যামার দিয়ে প্রথমে তার হাজব্যান্ডকে মারে এবং পরবর্তীতে তার ওয়াইফকে মারে। দুজনকেই জাস্ট কপাল বরাবর হ্যামার দিয়ে আঘাত করা হয় এবং তারা অনেক বৃদ্ধ ছিল, তারা মারা যায়। পরের দিন এলাকার আর একজন আর কি এদেরই ফ্রেন্ড, যেহেতু ওনাদের খোঁজ খবর নাই, সকাল থেকে দেখে নাই, সো উনি ভাবে যে একটু দেখা করে আসবে। যখন সে যায় তখন সে আর কি ডেড বডিটা উদ্ধার করে, সাথে সাথে সবাইকে জানায়। And ওই ক্রাইম সিনটা এত বীভৎস ছিল বিকজ এর আগে এই প্রভিনেন্সে কেউ এই ধরনের ক্রাইম সিন উইটনেস করে নাই। সো এত বীভৎস ছিল, তারা নিজেদের মধ্যে একটা ইনভেস্টিগেশন শুরু করে ফেলে যে এরকম একটা কাজ কে করতে পারে। অ্যান্ড ওইখানে একটা লোককে তারা আর কি সাসপেক্ট হিসাবে চিহ্নিত করে। কেন চিহ্নিত করে? বিকজ এই দুই দম্পতি তার কাছে সিগারেটের টাকা পাইতো, অ্যান্ড এই জিনিস নিয়ে তাদের মধ্যে অনেক ক্যাচাল হয়েছে। তো তাদের ধারণা থাকে এই সিগারেটের টাকার জন্য ওই লোক এই দুই দম্পতির মার্ডার করছে, এবং তার নাম হচ্ছে ইয়াং দেলি। আর পুলিশও এই সেম থিওরিতে বিশ্বাস করে ইয়াং দেলিকে নিয়ে যায় কাস্টাডিতে। ইয়াং দেলিকে যখন নিয়ে যায়, ইয়াং দেলিকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, অ্যান্ড তাকে বলা মানে সে বলে তাকে অনেক টর্চারও করে এবং ফাইনালি তাকে 2 বছরের জন্য জেল দেয়। বিকজ তারা ইয়াং দেলির এগেইনস্টে কোনো ধরনের প্রমাণ পায় নাই যার বসে আর কি তাকে মার্ডার সাসপেক্ট হিসাবে শাস্তি দিবে, ওটা পসিবল হয় নাই। তো তাকে 2 বছরের জন্য লেবার ক্যাম্পে পাঠানো হয়। এই দম্পতিকে মার্ডার করার পরে সে চলে যায় অলমোস্ট 400 মাইল দূরে, এবং এই 400 মাইল সে কিছু রাস্তা আছে ট্রেকিং করে, কিছু রাস্তা আছে যে চুরি করা বাইসাইকেল দিয়ে বাইক করে এই রাস্তাটা পার হয়, এবং সে চলে যায় আনহাং প্রভিন্সে। ওইখানকার রাস্তাটা এত অদ্ভুত বাজে ছিল, মানে এমন রাস্তা যে নর্মাল একটা মানুষ হাঁটতে গেলেও বারবার হোঁচট খাবে, আর যদি সে হয় অপরিচিত কোনো লোক তাহলে তো কথাই নেই। আর মহিলা মানুষের তো আরো কথা নাই, বিকজ আমরা মেয়েরা কিন্তু একটু হইলেও ছেলেদের থেকে দুর্বল। বাট কিছু মেয়েরা আছে গড গিফটেড, তাদের অনেক এনার্জি অ্যান্ড স্ট্যামিনা, যেমন আজকে আমাদের এই ঘটনায় এখন যার কথা বলবো তার একদম সেম অবস্থা। সে খুব মানে ইটস লাইক একদম পুরুষের সাথে হাড্ডাহাড্ডি লড়াই এসে জিততে পারবে। তার নাম হচ্ছে জি জানি। আর 12 বছরের একজন গ্র্যান্ড ডটার আছে জাং ইয়াতেং। হঠাৎ করে একদিন নেইবার্সরা নোটিস করে যে তাদের কোনো আনাগোনা নাই, অ্যান্ড তাদের বাসায় যায় এবং এই 3 জনের ডেড বডি পায়। মহিলাটাকে এত বাজেভাবে আঘাত করা হয়েছে, তার এক সাইডের মুখের এই জায়গাটা পুরো একদম ঝুলে গেছে, অ্যান্ড দাঁত দেখা যাচ্ছে। অ্যান্ড অ্যাগেন সেম ওয়েতে মাথা বরাবর হ্যামার দিয়ে আঘাত করা হয়েছে, অ্যান্ড এই জায়গাটা একদম ফুটা হয়ে গেছে। সেম উইথ তার গ্র্যান্ডসন এবং তার গ্র্যান্ড ডটার, এক জায়গায় সবাই, এবং তারা আর কি মারা গেছে। এবং এখানেও একটা প্রবলেম হয়, লাস্ট প্রভিনেন্সের ইয়াং দিল্লির মতো এখানেও তারা একজনকে আর কি সাসপেক্ট হিসাবে গণ্য করে গ্রামের লোকজন। তার নাম হচ্ছে চুজিকু। চুজিকুর সাথে এই মহিলার অনেক গ্যাঞ্জাম, মানে একদম কথায় কথায় ঝগড়া বিবাদ, দুজন দুজনকে একদম দেখতে পারে না, জানে দুশ্মন টাইপের, যার জন্য গ্রামবাসী একদম ধরে নেয় যে ওই এ কাজ করছে। আর এই লোকটার 40টা কবুতর ছিল, যার মধ্যে থেকে 37টা কবুতর কেউ একজন চুরি করছে। তো এই জন্য এই লোকটা পুলিশ স্টেশনে আসে রিপোর্ট করার জন্য যে কেউ আমার কবুতর চুরি করছে, আর ওই মোমেন্টে পুলিশ তাকে গ্রেফতার করে এই মর্মে যে সে এই মার্ডারটা করছে। ইজ ইট ইজ ইট কোইন্সিডেন্ট? জাস্ট লাইক ইয়াং দালি? উত্তরটা আমি একটু পরে দেবো। তো তাকেও রিমান্ডে নেওয়া হয়, তাকেও জিজ্ঞেস করা হয় যে এই জিনিসটা সে করছে কিনা। প্রথম থেকেই সে বারবার বারবার না করতে থাকে যে এই ধরনের কিছুই সে করে নাই।
এবং পুলিশও ওই জায়গা থেকে এমন কিছুই আনতে পারে নাই যেটা থ্রু এটা প্রমাণ হবে যে সে এই ধরনের কোনো কাজ করছে। তার বাসা যায় তল্লাশির জন্য এবং তার বাসায় একটা হ্যান্ডমেড গান পায়, কিন্তু এই হ্যান্ডমেড গান দিয়ে আসলে সে র্যাবিট, বার্ডস এগুলা শিকার করতে, কিন্তু মানুষ শিকার করার কোনো পসিবিলিটি নাই, অ্যান্ড অলসো দ্যাট হোল এটাও করার পসিবল না। এখন পুলিশও আসলে জানতো যে উনি এই মার্ডারটা করে নাই, বাট কাউকে তো দেখাইতে হবে। বারবার যখন তাকে বলতে থাকে যে স্বীকার করো ক্রাইমটা, এন্ড সে যখন স্বীকার করছিল না তখন পুলিশ তাকে বলে তুমি চুরি করছো না এর আগে? তখন ওই লোক বলে হ্যাঁ চুরি করছি, এবং পুলিশ তাকে ফাইনালি চুরির জন্য চুরির আসামি হিসাবে গ্রেফতার করে এবং তাকে জেলে পাঠায় ওই সেম লেবার ক্যাম্পে। মিনওয়াইল এই ফুল মার্ডার কেসগুলো 10 মাসের জন্য একদম বন্ধ থাকে। কেন থাকে জানি না, বাট 10 মাসের জন্য একটা লিটল পজ আসে এই মার্ডার গুলোতে। জাস্ট 15 আগস্ট 2001-এ যখন চিজিকো আর কি ছাড়া পাবে তার জাস্ট 2 দিন আগে অ্যাগেন অ্যানাদার কেস। 42 বছরের একজনের ঘরে সে ঢোকে, তার একটা মেয়ে বাচ্চা এবং তার একটা ছেলে বাচ্চা, সেম ভাবে তাদেরও মার্ডার হয়। মাথা বরাবর হ্যামার দিয়ে আঘাত করে তাদের মাথার একদম মাঝে একটা গর্ত হয়ে যায়। বাট এখানে একটা ডিফারেন্ট জিনিসটা হচ্ছে, এখানে যে মেয়ে বাচ্চাটা আছে তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়। ওই মান্থেই আরো দুজনকে মার্ডার করা হয় সেম ওয়েতে। আর এখানে আর একটা ডিফারেন্ট জিনিস হয়, সেখানে 3টা কয়েন চুরি করা হয় ওই বাসা থেকে। আর এই এত জায়গায় এত, মানে এটা একটা ফুল একটা প্রভিনেন্সের কথা বলতেছি আমি, হ্যাঁ, হানান প্রভিনেন্স। এই হানান প্রভিনেন্সের সবার মুখে মুখে এই কথাগুলা প্রচলিত হইতে থাকে, আর তখনই তাকে নাম দেওয়া হয় দ্য হ্যামারম্যান। নাও দের ইজ আ প্রবলেম, এই যে এতগুলো কেস এক জায়গায় হচ্ছে, কেন এটার মধ্যে কোনো লিঙ্ক আপ করতে পারতেছে না? লিঙ্ক আপ না করতে পারার একটা কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গার থানা তো আলাদা। যেমন বাংলাদেশে ধরেন ইসিবি চত্বরের জন্য আলাদা থানা, কালশির জন্য আলাদা থানা, আবার ক্যান্টনমেন্টের জন্য আলাদা থানা। সো এক থানার সাথে আর এক থানার মধ্যে কখনো ইনফরমেশন পাস হয় না, বিকজ তাদের যে এরিয়া ওটার মধ্যে পড়ে না। এখানেও সেম জিনিসটা হচ্ছিল যে এত কিছু হচ্ছে, বাট পুলিশের মধ্যে ইন্টারলিঙ্কের অভাবে তারা এই জিনিসটাকে লিঙ্ক আপ করতে পারছিল না। দেন জানুয়ারির 6 তারিখে 20 দিনের একটা ব্রেকের পরে আবার এই মার্ডারটা চাঁদা দিয়ে ওঠে এবং সেখানে 3জনের মার্ডার করা হয়। তার জাস্ট কিছুদিন পরে আবার 4জনের মার্ডার করা হয়। 28 জুলাই আবার একটা 4জনের ফ্যামিলির মার্ডার করা হয়, এবং এই প্রত্যেকটা মার্ডারে এখন আর কি যে জিনিসটা হচ্ছে যে যেই মেয়ে বাচ্চাগুলো থাকতেছে তাদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা হচ্ছে। অক্টোবরের 22 তারিখে এখানে একটা জিনিস হয়, 34 বছরের একটা ভিলেজারের বাসায় অ্যাটাকটা হয়, যেখানে 6 বছরের একটা বাচ্চা থাকে এবং তার ওয়াইফ থাকে যে কিনা প্রেগনেন্ট। লোকটাকে মার্ডার করা হয়, বাচ্চাটাকেও মার্ডার করা হয়, ওয়াইফটাকে অ্যাবিউজ করা হয়, বাট সামহাও ওয়াইফটা এসকেপড। যখন এই ওয়াইফটা সামহাও আর কি নিজের জান বাঁচায় ছুটতে পারে, তখন পুলিশ রিপোর্টে মানে এই জিনিসটা নিয়ে খুব তোলপাড় হচ্ছে অ্যানল। তো ধরেন এই থানার পুলিশ আর ওই থানার পুলিশের মধ্যে একটা ফ্রেন্ডশিপ আছে, সো এই থানার পুলিশ আসছে ইনভেস্টিগেশনের জন্য, তখন অন্য থানারও পুলিশ আসছিল তার সাথে দেখা করতে। দেন কোইন্সিডেন্টলি তারা ওই জায়গাটায় গেছে দেখার জন্য, যেহেতু ফ্রেন্ড যাচ্ছে এই জন্য। অ্যান্ড ওই ক্রাইম সিনটা দেখে তার কাছে মনে হয়েছে যে এই ধরনের সেম টাইপের একটা ক্রাইম তো আমার এলাকায়ও হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন তাদের মাথার মধ্যে হিট করছে যে ইজ দিস আ সিরিয়াল কিলার। এবং 2022 সালে প্রথম তারা এক পুলিশ স্টেশন থেকে আরেক পুলিশ স্টেশনে ইনফরমেশন গুলোকে একত্র করতো, পাস করতো, অ্যান্ড দে ট্রাই টু লিঙ্ক বিটুইন অল দিস কেসেস। মিড-নভেম্বর 2জনকে মার্ডার করে, অ্যান্ড এই মার্ডারটার পরে পুলিশ ডিসিশন নেয় যে এই কেসটা ক্লোজ করার জন্য আমাদেরকে একটা স্পেশাল টিম ক্রিয়েট করতে হবে যার কাজ শুধুমাত্র এই কেসটা নিয়েই থাকবে। আবার আর একটা মার্ডার হয়, আর এই সময় পুলিশের মাথায় কেন জানি আসে যে এই মার্ডারটা অবশ্যই আগে কোনো crime করেছে। তখন তাদের মাথায় আসে, খুবই বুদ্ধিমানের মতো একটা জিনিস তাদের মাথায় আসে, তারা ডিসাইড করে যে তারা প্রিভিয়াস ইয়ারগুলোর ডাটা সব একদম অ্যানালাইসিস করবে। 1995 থেকে 2001 সালের ডাটাগুলো তারা চেক করবে, মার্ডার সিনগুলোতে তারা যে ডিএনএ পেয়েছে বা যাই পেয়েছে কিনা ওইটার সাথে চেক করার যে তাদের ডাটা বেইজে এমন কিছু আছে কিনা। বাট আনফর্চুনেটলি অ্যান্ড সামহাও তারা কোনো কিছু পায় না। তারা অলমোস্ট 30,000 স্যাম্পল ঘটে, এবং তাদের মাথায় এই জিনিসটাও আসে যে এই লোকটার বয়স 25 থেকে 40-এর মাঝামাঝি হবে।
সবকিছু এত মানে ইটস লাইক পুলিশ জানে যে এই লোকটা কে, বাট পুলিশ জাস্ট জানে না যে এই লোকটার নাম কি আর এই লোকটার চেহারাটা কেমন। এন্ড পুলিশ এটা একটা অ্যানাউন্স দেয় যে $14,000 গিফট করবে যদি কিনা এই লোককে ধরায় দিতে কেউ সাহায্য করতে পারে। এখন পুলিশের মাথায় আসে যে নো মোর কিলিংস, আমরা আর এগুলো সহ্য করতে পারবো না। সো পুলিশ জায়গায় জায়গায় রেড বাড়ায় দেয়, মানে সব জায়গায় পুলিশের টহল গাড়ি চলতে থাকে। ওই এলাকার লোকজন অনেক সতর্ক হয়ে যায়, এলাকার লোকজন প্রতিদিন রাত্রে একদম রেডি হয়ে থাকতো যে লেটস সি। তারপরে যেসব জায়গা অনেক মানে ভেতরে একটু ধরেন গ্রাম একদম ঘন গ্রাম যেদিকে আর কি বলে, ওইসব জায়গাও দেখা যায় যে লোকরা নিজেরা নিজেদের মধ্যে আর কি ডিসিশন নেয় যে আজকে আমি টহল দিব বা আজকে আমার গ্রুপ টহল দিবে, এভাবে সবাই টহল দিতে থাকে। আর যখনই কিনা এই সব সিকিউরিটি অনেক বেশি অ্যালার্ট হয়ে যায়, তখন আমাদের এই হ্যামারম্যান ডিসিশন নেয় যে তাকে এই জায়গা থেকে মুভ করতে হবে। সে চলে যায় হানান প্রভিন্সের সাউথের দিকে, অ্যান্ড ওখানে আনহুইতে যে স্টপ করে এবং ওইখানে যেয়েও সে আবার মার্ডার করে। 5 ফেব্রুয়ারি সে আবার একটা ফ্যামিলিকে অ্যাটাক করে যেখানে দুজন মেম্বার ছিল, একজন মারা যায় আর একজন খুবই বাজেভাবে ইনজুর্ড হয়। আর এই প্রথম 13 দিন পর আর কি, প্রিভিয়াস মার্ডারের 13 দিন পরই প্রথম সে চায়নার একটা টাউনে মার্ডার করে, 4 জনের একটা ফ্যামিলিকে মার্ডার করে এবং সেম ওয়েতে মেয়েটাকে অ্যাসল্ট করে এবং বাকিদেরকে আর কি সেম ভাবে হ্যামার দিয়ে অ্যাটাক করে। এখন পুলিশের টনক নড়ে যে এই লোক তো শুধু গ্রামে সীমাবদ্ধ ছিল না, কিন্তু এখন তো হুট করে টাউনে চলে আসছে। কারণ পুলিশের মাথায় এতদিন ছিল এ শুধু যারা দরিদ্র পোর তাদেরকে অ্যাটাক করে, বাট এখন তো সে পুরো টাউনে চলে আসছে। তার মানে দিস ইজ লাইক যে এখন মিডিয়ার রিচ পাবে, পলিটিশিয়ানস এর রিচ পাবে, সো নাও দিস নিড টু বি স্টপ। কিন্তু তারপর আবার পুলিশের সেম জিনিস, তারা একদম অ্যালার্ট হয়ে যায়, সিকিউরিটি অনেক টাইট করে ফেলে। আবার আমাদের এই হ্যামারম্যান ডিসিশন নেয় যে আমার এখান থেকে চলে যেতে হবে এবং সে চলে যায় সাংদং প্রভিন্সে। এই হ্যামারম্যান যে আর কি, তার ব্রিলিয়ান্সের তারিফ করতে হবে, বিকজ সে এমন ভাবে তার মার্ডার গুলো সাজাইছে যে কোনো একটা টাউনে বা একটা সিটিতে বা একটা ভিলেজে সে একটার বেশি মার্ডার করে নাই। অ্যান্ড এভরিওয়্যার সে যেই ফ্যামিলিটাকে মার্ডার করতো এমন ভাবে তার ব্যাকগ্রাউন্ড চেক করতো বা তাকে হয়তো ফলো করতো। ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে ওই যে আমি বললাম না প্রথম দিকে যে দুই জায়গায় এমন দুইটা ফ্যামিলিকে অ্যাটাক করছে যাদের কিনা অলরেডি এনিমিজ আছে, এবং ভিলেজার্সরা একদম প্রথমেই ধরে ফেলে যে হ্যাঁ তার মানে ওই মার্ডার করছে। সো সে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে চিন্তা করে এই মার্ডার গুলো এক্সিকিউট করতো। 2 এপ্রিল সে আবার একটা ফ্যামিলিতে অ্যাটাক করে এবং সেই ফ্যামিলিটা অ্যাকচুয়ালি তাদের ফার্স্ট বেবি এক্সপেক্ট করতেছিল, অ্যান্ড সেম ওয়েতে মাথায় বরাবর হ্যামার দিয়ে আঘাত করে এবং তারা সেখানেই মারা যায়। তারপর সে ওই জায়গা থেকে হেভিতে মুভ করে, এটা অ্যানাদার সিটি, এবং ওখানে যেয়ে 5 মাস পর সে আবার আরেকটা মার্ডার করে। আর এই ইয়ারটাতে সে এত ডেসপারেট হয়ে যায়, পুলিশ ওই জিনিসটা বুঝতে পারে যে প্রথম দিকে তার মার্ডার গুলো যেমন অনেকদিন গ্যাপে গ্যাপে হইতো, এখন তার মার্ডার গুলো একদম পরপর হচ্ছিল। যেমন এখানে সে 5 দিন পরে একটা মার্ডার করে, আবার জাস্ট কিছুদিন পরেই 3 দিনের মধ্যে সে আর একটা মার্ডার করে। সাংদং প্রভিন্সের যে পুলিশ ডিপার্টমেন্ট তারা খুব ফাস্ট একটা অ্যাকশন নেয়। তারা হানান প্রভিন্সের অন্যান্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে এই ধরনের একটা নিউজ অলরেডি পেয়ে যায় যে দ্যার ইজ আ কিলার যাকে কিনা আমরা হ্যামার ম্যান হিসাবে চিনি, এবং তার কিলিং স্প্রির বিভিন্ন ঘটনা তাদের সাথে শেয়ার করে যে এভাবে এভাবে তারা মার্ডার করে বা এইসব হচ্ছে। এবং তারাও খুব ফাস্ট অ্যাকশন নেয়, তারাও খুব জোরালো একটা সিকিউরিটি ব্যবস্থা শুরু করে। আর যখন এখানকার সিকিউরিটি টাইট হয়ে যায় তখন সে আবার মুভ করে হিবিতে। 2003-এ নভেম্বরের 2 তারিখ পুলিশ ডিপার্টমেন্ট একটা ফোন পায়, একটা লোককে ফলো করতেছে। তার কোনো আইডি কার্ড নাই, ওইভাবে কথা বলে না, কোনো কাজ নাই, সারাদিন শুয়ে থাকে বাথরুমে বা এখানে ওখানে। তো তার কাছে মনে হয়েছে যে মেবি তার একটু সন্দেহ করা উচিত। আর অলরেডি পুরা চায়না জুড়ে এই জিনিসটা তখন এত ফেমাস, সবার মুখে মুখে চর্চা, তো সবার মধ্যে একটা সতর্কতা ছিল। পুলিশকে যখন কল দেয় তখন পুলিশ বলে ওনাকে ডিস্টার্ব করবেন না, ওনাকে জাস্ট একটু চোখে চোখে রাখেন, আমরা জলদি আসতেছি। পুলিশ আসে এবং তাকে ফলো করতে থাকে দূর থেকে। দেখে যে সে মানে এদিক ওদিক তাকাইতেছে, কিছু সময় থাকে না যে আমরা আসলে একদিকে তাকায় আছি বাট আমাদের মন ওইদিকে নাই, জাস্ট হাঁটতেছে। সেও আসলে বুঝতে পারে যে পুলিশ আসলে তাকে ফলো করতেছে।
অ্যান্ড সে ওখান থেকে পালায় যাওয়ার চেষ্টা করে, বাট সামনে থেকে পুলিশ তাকে অ্যাম্বুশ করে এবং তাকে ওখানে গ্রেফতার করে ফেলে। তাকে ফাইনালি কোর্টে আনা হয় 2004 সালে, এবং তাকে প্রসিকিউটর জিজ্ঞেস করে যে আপনার নাম কি? তার মুখ থেকে আসে আমার নাম জাং জিংহাই। যখন তাকে গ্রেফতার করা হয়েছিল তখন তার বয়স ছিল 35 বছর। তার কিলিং স্প্রিতে সে 67 মার্ডার করেছে এবং 23টা অ্যাসল্ট কেস তার খাতায় আছে। তো কিছু করার পরও তার মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা ছিল না। সে একবার বলে যে সে যখনই একটা মার্ডার করে তখন তার মনের মধ্যে আর একটা মার্ডার করার যে ইচ্ছা সেটা বেড়ে যায়। এন্ড সে কেয়ার করে না যে যাদেরকে সে মার্ডার করছে তাদের কি বাঁচার, তারা কি বাঁচার যোগ্য কি যোগ্য না। এন্ড সে এই সোসাইটির কোনো ধরনের পরোয়া করে না। প্রথম থেকেই তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না, কোনো সরি ফিল ছিল না। আবার সে নিজেকে যে বলে না যে আমি নির্দোষ, এই নির্দোষ যে দাবি করে এই জিনিসও করতেছিল না। বাট সে এই জন্য সরি ফিল করতেছিল যে তার আরো মার্ডার করার ইচ্ছা আছে, বাট সে করতে পারতেছে না। যেহেতু সে কোনো ধরনের মানে নিজেকে নির্দোষী সাব্যস্ত করার চেষ্টা করে না অ্যান্ড অল, সো তার প্রথম দিন হিয়ারিং এর পরের দিনই, সেকেন্ড দিনই তাকে আসলে গিলটি হিসাবে সাব্যস্ত করা হয় উইথ অল দ্য প্রুফস অ্যান্ড এভরিথিং। 14ই ফেব্রুয়ারি আমাদের দেশে যেমন ক্রস ফায়ার ছিল, ওদের দেশে ওরকম ফায়ারিং স্কোয়াড দিয়ে এই টাইপের ক্রিমিনালসদেরকে আর কি এক্সিকিউট করা হয়। সো 14 ফেব্রুয়ারি তাকে এক্সিকিউট করা হয়। এখানে পুলিশের মানে কিছু কিছু জিনিস আমার কাছে এমন লাগছে যে তারা একবার ক্রিমিনাল রেকর্ডস এবং তার সব পড়ে এমন একটা পর্যায়ে গেছিল যেখানে কিনা তারা জাং এর ফাদার পর্যন্ত গেছিল যে কেন যেন মনে হচ্ছে যে জাং ইজ দ্য মার্ডার। তো জাং এর ফাদার পর্যন্ত গিয়েছিল বিকজ জাংকে পাচ্ছিল না, এবং তার ব্লাড স্যাম্পলস নিছিল, বাট দেন ব্লাড স্যাম্পলস ম্যাচ করানোর পরে তারা ওইটার রেজাল্ট নেগেটিভ পেয়েছে। মানে কয়েকবার তারা এই মার্ডারারটাকে ধরার একদম কাছাকাছি যেও তারা ধরতে পারে নাই। জাং এর ফাদার এই সব কিছুর পরে একদিন বলে যে তার ছেলে আসলে অনেক ব্রিলিয়েন্ট ছিল। ছোটবেলায় তার ছেলের একটা গুণ আর কি তার খুব পছন্দ ছিল। জাং যখন কিছু একটা দেখতো হুবহু ওইটা ড্র করতে পারতো, এবং তার ব্রেন ছিল, এটা অবশ্যই বলতে হবে, বিকজ সে যেই ফ্যামিলিগুলোকে সে মার্ডার করেছে, সে যখন তার স্বীকারোক্তি দিয়েছে তখন বলেছে যে যেই যেই ফ্যামিলিকে সে মার্ডার করেছে প্রত্যেকটা ফ্যামিলিকেই সে অবজার্ভ করতো। সে পেশেন্সলি ওয়েট করতো যে কখন তাদেরকে হিট করলে সব থেকে ইজিলি তাদেরকে মার্ডার করা যাবে। ম্যাক্সিমাম টাইমে যখনই কিনা যে ফ্যামিলিকে সে হিট করবে ঘুমায় যাইতো তখন তাদেরকে সে হিট করতো। আর তারপরে তার মধ্যে আরো একটা পৈশাচিক ইচ্ছা জাগ্রত হয়, সেটা হচ্ছে যেই মেয়ে বাচ্চাগুলোকে সে মার্ডার করে তাদের ডেড বডিকেও তার সে অ্যাসল্ট করে। সে প্রত্যেকবার ডিফারেন্ট ডিফারেন্ট তার মধ্যে একটা আর্জ জাগতো টু ডু নিউ থিংস। যেমন এক জায়গা থেকে 3টা কয়েন চুরি করা, আর এক জায়গায় আই ডোন্ট নো, মানে এক এক জায়গায় এক এক রকম অবস্থা। যেমন সে আবার মাঝখানে তার যেই হাতিয়ার সেটাও চেঞ্জ করে ফেলছিল। প্রথমে তো সে হ্যামার দিয়ে মার্ডার করতো, একটা জায়গায় তার কাছে হ্যামার ছিল না, এই জন্য সে পাশের বাড়ি থেকে একটা কুড়াল নিয়ে এসে মার্ডার করে নেবারকে। বাট দেন ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়াই, তখন তার মধ্যে কোনো আনসার ছিল না। দেন পুলিশ তাকে অলওয়েজ জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ দিস অবসেশন, এই হোল মাথার মাঝ বরাবর এই গর্তটা করার পেছনে তোমার অবসেশন কি? বাট সেও কোনো আনসার দিতে পারে নাই। তো পুলিশ এটা অ্যাজিউম করে যে সে যেহেতু অনেক সময় জেলে কাটিয়েছে, তো তার মধ্যে হয়তো ওই জেলেই যখন ছিল তখন তার মধ্যে এই ধরনের কিছু মানে ইচ্ছা জাগ্রত হয়েছে। অ্যান্ড সে যেহেতু এতটা বছর তার লাইফে জেলে কাটাইছে এই মার্ডার গুলোর আগে, সো ও জানতো যে পুলিশ কিভাবে কি করে, পুলিশ ডিপার্টমেন্ট কিভাবে কি করে, যার জন্য তার জন্য এত দিন ধরে তার এই মার্ডার স্প্রিটা কন্টিনিউ করা পসিবল হয়েছে। বাট দেন এগেইন ফাইনালি 2004-এ তার এই হরর বন্ধ হয় এবং চায়নার হ্যানান প্রভিন্সের মানুষজন বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে, বিকজ এমন একটা সময় আসছিল যে তারা ঘরের পাশ দিয়ে ফেন্স দেওয়া স্টার্ট করছিল। সবাই ভয় পাইতো, রাতটাকেই ভয় পাইতো, কারণ এরকম মার্ডার অ্যান্ড অল মানে সবার মধ্যে একটা আতঙ্ক চলে আসছিল। ফাইনালি ইট স্টপড। সো আই হোপ ইউ লাইক টু দ্য স্টোরিজ, অ্যান্ড কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন আরেকটা স্টোরি নিয়ে খুব জলদি দেখা হবে। ভালো থাকবেন, এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল, অ্যান্ড টু মাই ওল্ড সাবস্ক্রাইবার্স ডু নট ফরগেট টু শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।